হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমাদের হাফ ইয়ারলির জন্য একটা ওয়ান শট ক্লাসে। তো আমাদের হাফ ইয়ারলির সিলেবাস একাডেমিক প্রোগ্রামে মোটামুটি শেষ, মোটামুটি না পুরোটাই শেষ। এখন আজকের ক্লাসটাতে আমরা দেখব যে হাফ ইয়ারলি এক্সামে তোমাদের কীভাবে কোয়েশ্চেনগুলো আসতে পারে এবং তুমি কিভাবে অ্যান্সার করলে টপ মার্কস পেতে পারো। ঠিক আছে, তো আজকের ক্লাসটা বেসিক্যালি আমাদের কোয়েশ্চেনের প্যাটার্ন এবং কোয়েশ্চেনের জন্য কোন কোয়েশ্চেনের জন্য কী কী ইম্পর্টেন্ট, কীভাবে অ্যান্সার করবে এক্সামের খাতায়, সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। চলো তাহলে শুরু করি। প্রথমত আমাদের কোয়েশ্চেনের দুইটা পার্ট থাকবে, পার্ট এ রিডিং, পার্ট বি রাইটিং। এখন পার্ট এ রিডিংয়ের মধ্যে আবার তিনটা প্যাসেজ থাকবে, প্রথমত দুইটা সিন প্যাসেজ এবং লাস্টে হচ্ছে একটা আনসিন প্যাসেজ থাকবে। সিন প্যাসেজগুলো আমাদের ইংলিশ ফর টুডে বই থেকেই আসবে। এখন আমাদের জন্য কোনটা বেশি ইম্পর্টেন্ট? ইউনিট 4, তোমাদের ইউনিট 4 এবং 5-এর যে প্যাসেজগুলো আছে সেই প্যাসেজগুলো, বিশেষ করে বেগম রোকেয়া, হেলেন কেলার এবং ইউনিট 4-এর যে প্যাসেজগুলো আছে সেইগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই প্যাসেজগুলো থেকেই সিন প্যাসেজে আসার সম্ভাবনা খুবই বেশি। ওকে, তাহলে চলো প্রথমে শুরু করি। প্রথম কোয়েশ্চেনটাতে কি থাকবে? প্রথমে যে আমাদের সিন প্যাসেজ থাকবে সেখান থেকে কোয়েশ্চেন নাম্বার 1 এবং 2 অ্যান্সার করতে হবে। 1-এ থাকবে 10টা এমসিকিউ আর 2-তে থাকবে 5টা শর্ট কোয়েশ্চেন, তাই তো? এতটুকু আমরা জানি। চলো তাহলে কিভাবে শুরু করবা সেটা বলি। ফার্স্টলি আমরা এমসিকিউ কোয়েশ্চেনগুলো আগে পড়ে নিব। এমসিকিউ যেই কয়টা কোয়েশ্চেন থাকবে সেই কোয়েশ্চেনগুলো একবার করে পড়ে নিব, তারপরে হচ্ছে আমরা প্যাসেজটা পড়তে আসব। সবচেয়ে ভালো হয় তুমি যখন 1 নাম্বার কোয়েশ্চেনটা অ্যান্সার করবা তার আগে তুমি কোয়েশ্চেনগুলো পড়ে নিবা আগে, তারপর প্যাসেজটা অ্যান্সার করবা। কেন? কারণ হচ্ছে আমরা যখন একবার কোয়েশ্চেনগুলো পড়ে ফেলতেছি তো আমাদের মাথায় থাকতেছে যে আমাদের কোন কোন পয়েন্টটা ফাইন্ড আউট করতে হবে। এই ক্ষেত্রে আমার টাইমটা অনেক সেভ হয়ে যায়। তারপরে তুমি যখন প্যাসেজটা পড়বা খুব সহজে খুব তাড়াতাড়ি অ্যান্সারগুলো ফাইন্ড আউট করে ফেলতে পারবা। এক্ষেত্রে তোমার অনেকখানি টাইম সেভ হয়ে যাবে। এখন আপুর কাছে যেহেতু স্লাইড দেখে পড়াচ্ছি তাই বারবার কোয়েশ্চেন বের করা তারপরে আবার প্যাসেজ আসার একটু টাফ, কিন্তু তোমাদের কাছে তো কোয়েশ্চেনটা থাকবে, মানে উপরে প্যাসেজ থাকবে নিচে কোয়েশ্চেন থাকবে, তোমাদের জন্য ইজিয়ার। ওকে, তো আপু এখানে আগে প্যাসেজ পড়ছি তারপরে কোয়েশ্চেন সলভ করব, কিন্তু তোমরা এক্সামের টাইমে আগে কোয়েশ্চেনগুলো পড়ে নিবা তারপরে প্যাসেজটা সলভ করতে যাবা, প্যাসেজটা পড়বা তারপরে কোয়েশ্চেন সলভ করবা। তাহলে দেখো কি বলছে এখানে, বেগম রোকেয়া ফ্রম 1880 টু 1932, তার মানে তার জন্ম হচ্ছে 1880-তে এবং মৃত্যু 1932 বা 1932 সালে। ওয়াজ এ ফেমাস রাইটার অ্যান্ড এ সোশ্যাল ওয়ার্কার, অর্থাৎ তিনি বিভিন্ন সমাজের জন্য বিভিন্ন কাজ করতেও অনেক বেশি আগ্রহী ছিলেন, সমাজের জন্য বিভিন্ন কাজ করে গিয়েছেন। She lived in undivided Bengal in the early 20th century. 20th century বলতে বোঝায় 1901 থেকে শুরু করে 2000 পর্যন্ত। ঠিক আছে, সে আনডিভাইডেড বেঙ্গল তার মানে হচ্ছে যে বাংলাদেশ ভারত মিলে যে একটা অবিভক্ত বাংলা ছিল, ভারতের কলকাতা বা এই অংশগুলো মিলে, কলকাতা নদিয়া এই অংশগুলো মিলে যে অবিভক্ত বাংলা ছিল সেখানে তার আর্লি 20th সেঞ্চুরিতে সে সেখানে ছিলেন। She believed that women should have the same rights and opportunities as men have in society. So she fought for their cause throughout her life. আচ্ছা, তাহলে তার মুখ্য বিশ্বাসটা বা তার মেইন বিলিফটা কি ছিল? যে মেয়েরাও ছেলেদের মতো সমান রাইট ডিজার্ভ করে এবং সমাজে তাদেরও সেম অপরচুনিটিটা পাওয়া উচিত। তো এই লক্ষ্যে সে হচ্ছে সারা জীবন কাজ করে গেছেন। থ্রু আউট হার লাইফ মানে হচ্ছে সারা জীবন। ঠিক আছে, এইবার চলে আসি সেকেন্ড প্যারায়। বেগম রোকেয়া was born in a village called Pairabad, Rangpur in 1880. Her father, Johiruddin Muhammad Abu Ali Haidar Sabir, was an educated landlord. Landlord মানে কি? জমিদার। ঠিক আছে, মানে যার অনেক জমি ছিল, যার অনেক সয় সম্পত্তি ছিল তিনি। রোকেয়া was married to Syed Shakhawat Hossain in 1897, তাহলে তার হাজবেন্ডের নাম ছিল সৈয়দ শাখাওয়াত হোসেন এবং তাদের কখন বিয়ে হয়েছিল? 1897-এ। Her husband was the deputy magistrate of Bhagalpur, now a district in Indian state of Bihar. দেখো তার হাজবেন্ড কিন্তু বিহার রাজ্যের, মানে ইন্ডিয়ার যে বিহার আছে সেই বিহারের ভাগলপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। ঠিক আছে, বাংলায় বললে জেলা প্রশাসক, আমাদের এখানে যেটা জেলা প্রশাসক সেটাই ডেপুটি ম্যাজিস্ট্রেট। He was very cooperative and always encouraged Rokeya to go on with her activities. তো বেগম রোকেয়া যেসব সোশ্যাল অ্যাক্টিভিটিস করেছেন তার হাজব্যান্ড সেক্ষেত্রে খুবই বেশি কোঅপারেটিভ ছিল, অনেক সহযোগিতা করেছে। Many upper class Muslims of Bengal at that time
learned Arabic and Persian as a medium of education and communication. But Rokeya had great love for her mother tongue. She learned Bangla and English from her eldest brother Ibrahim. আচ্ছা, সেই সময়টাতে মানে এখানে কত সালের কথা হচ্ছে 1880 থেকে শুরু করে আর্লি 20th সেঞ্চুরি মানে 19 শতক বা 18 শতকের মাঝামাঝি সময়টাতে, 20 শতক এবং 19 শতকের সময়গুলোতে। হ্যাঁ, তো সেই সময় কি হচ্ছিল, মানুষজন অ্যারাবিক এবং পার্সিয়ান ল্যাঙ্গুয়েজটা শিখতো শিক্ষার এবং কমিউনিকেশনের মাধ্যম হিসেবে, ঠিক আছে? কারণ হচ্ছে তখন মুসলিম সমাজে আরবি ভাষার এবং ফার্সি ভাষার একটা প্রভাব ছিল, স্পেশালি আপার মিডল ক্লাস মুসলিম ফ্যামিলিতে, ঠিক আছে? আপার মিডল ক্লাস বা আপার ক্লাস মুসলিম কমিউনিটিতে। কিন্তু এক্ষেত্রে বেগম রোকেয়া এক্সেপশনাল ছিলেন। তিনি কি করছেন, তিনি হচ্ছে বাংলা এবং ইংলিশ শিখছে। বাংলাটা কেন শিখেছে, তার মাদার টাং, আর ইংলিশটা হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে তিনি তখন থেকে এটার শেখার প্রয়োজনটা অনুভব করছে। এবং কার কাছ থেকে শিখছে, তার এলডেস্ট ব্রাদার বা বড় ভাই ইব্রাহিমের কাছ থেকে। ওকে, তার বড় ভাইয়ের নাম কি, ইব্রাহিম। এই গেল আমার প্যাসেজটা মোটামুটি। এখন এখান থেকে আমার এমসিকিউ অ্যান্সার করতে হবে এবং কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে। এমসিকিউগুলো আপু বলে দিছি যে আগে কোয়েশ্চেন তুমি পড়ে নিবা, তারপর প্যাসেজ পড়তে যাবা, তখন ইজি হয়ে যাবে। যেমন এখানে দেখো, বেগম রোকেয়াস বার্থ প্লেস ওয়াজ, তুমি যদি আগে এই কোয়েশ্চেনটা পড়ে ফেলো, তখন কি যখন এই লাইনটা আসছে মাথায় চলে আসবে না যে এটা আমার ফাইন্ড আউট করে রাখতে হবে বা এটা একটু দাগায় রাখতে হবে বা এখানে অ্যান্সারটা আমি লিখে ফেলি, অলরেডি পেয়ে যাবা। তাহলে এইভাবে তুমি বাকি কোয়েশ্চেনগুলো বা বাকি এমসিকিউগুলো সেই প্যাসেজ থেকেই পাবা, কোনো প্রবলেম হবে না আশা করি। সাধারণত আমাদের এমসিকিউতে প্রবলেম হয় না, আমাদের যেখানে প্রবলেম হয় সেটা হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সারে। কোয়েশ্চেন অ্যান্সারগুলো চেষ্টা করবা একটু বড় করে লেখার জন্য, যেহেতু 2 মার্কসের কোয়েশ্চেন, এক লাইনে শেষ না করে চেষ্টা করবা অন্তত পক্ষে 2 লাইন দেওয়ার। কিন্তু যেখানে আর কিছু দেওয়ার নাই সেখানে তুমি 1 লাইন দিলেও এনাফ, ঠিক আছে? প্রত্যেকটা কোয়েশ্চেন যে তোমার 2 লাইন হবে এরকমও না, তোমার মানে যেখানে তুমি বুঝতে পারতেছো যেখানে একটা লাইন অ্যাড করা যায় সেখানে অবশ্যই অ্যাড করবা। ওকে, এটা হচ্ছে তোমার ক্রিয়েটিভিটিটা প্রকাশ পাবে। যেমন এখানে কি বলছে, হোয়াট ওয়াজ বেগম রোকেয়াস বিলিভ, তার লাইফের মটোটা বা বিশ্বাসটা কী ছিল। বেগম রোকেয়া বিলিভড দ্যাট উইমেন শুড হ্যাভ দ্য সেম রাইটস অ্যান্ড অপরচুনিটিস ইন সোসাইটি অ্যাজ মেন ডু। আমাদের প্যাসেজে এতটুকুই ছিল না, তাহলে এখানে এতটুকু কোয়েশ্চেন অ্যান্সার লিখলেই এনাফ। এভাবে তুমি বাকি কোয়েশ্চেনগুলোর অ্যান্সার করে ফেলতে পারবা। যেখানে একটু ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন হবে সেখানে ব্যাখ্যা দিবা। এরপর চলে আসি সেকেন্ড অংশে। সেকেন্ড অংশটা হচ্ছে আমাদের সিন প্যাসেজ নাম্বার 2। তো এখান থেকে কি অ্যান্সার করতে হবে, এখান থেকেও 2টা আইটেম অ্যান্সার করতে হবে। প্রথমত হ্যাঁ, কোয়েশ্চেন 3 আর 4। কোয়েশ্চেন 3তে কি থাকবে, একটা ব্ল্যাঙ্ক থাকবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। আর কোয়েশ্চেন 4-এ থাকবে হচ্ছে আমাদের মোস্ট মানে মাথা খারাপ করা আইটেম, সেটা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম। এখানে দেখা যায় অনেকে খালি রেখে চলে আসে অনেকগুলো, তাই না? আচ্ছা, আগে আমরা গ্যাপ ফিলিং নিয়ে কথা বলি, তারপরে হচ্ছে আমরা সিনোনিম অ্যান্টোনিম নিয়ে কথা বলবো। চলো প্যাসেজটা আগে পড়ে ফেলি। Gen Z and Revolution. Listen to the song Kotha Ko by Shezan on internet. Have you heard the song Kotha Ko by Shezan? While singers from earlier generations were often too afraid to use music as a form of protest, artists like Shezan and Hannan have courageously spoken out. আচ্ছা, তাহলে কি বলছে, প্রথমত যে আগের সময় সিঙ্গাররা বা শিল্পীরা খুব বেশি সাহস পেত না যে আমি একটা প্রোটেস্ট করব বা আমি একটা সরকারের বিরুদ্ধে কিছু বলবো, সেটা গানের মাধ্যমে বলি, এই সাহসটা খুব বেশি মানুষ পেত না। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে আর্টিস্ট লাইক শেজান অ্যান্ড হান্নান হ্যাভ কারেজিয়াসলি স্পোকেন আউট। স্পোকেন আউট মানে হচ্ছে কোনো কিছু নিয়ে কথা বলা, মানে কোনো কিছু নিয়ে তার মতামতটা ব্যক্ত করা, ঠিক আছে? Their rap songs became the anthems of the July uprising in 2024. The new generation is no longer afraid, they're brave and different. But how do we make sense of the difference? What defines different generations and what are the connections that link them across time? তাহলে কি হচ্ছে সেকেন্ড অংশটাতে, যে দেয়ার র্যাপ সং, এই যে শেজান এবং হান্নানের যে র্যাপ সংগুলো ছিল সেগুলো জুলাই গণঅভ্যুত্থানের টাইমে একদম ন্যাশনাল অ্যান্থেম হয়ে গেছে। দ্য নিউ জেনারেশন ইজ নো লঙ্গার অ্যাফ্রেড, এই যে বর্তমান যে জেনারেশনটা, নতুন জেনারেশনটা আর আগের মতন ভীত না বা ভয় পায় না। দে আর ব্রেভ অ্যান্ড ডিফারেন্ট। বাট হাউ ডু উই মেক সেন্স অফ দ্য ডিফারেন্স? কিন্তু এই যে আগের জেনারেশন থেকে যে বর্তমান জেনারেশনটা ডিফারেন্ট, এখানে আমরা কীভাবে ডিফারেন্সটা বের করব? হোয়াট ডিফাইন্স ডিফারেন্ট জেনারেশন?
অ্যান্ড হোয়াট আর দ্য কানেকশনস দ্যাট লিঙ্ক দেম অ্যাক্রস টাইম। তাহলে বলা হচ্ছে, মানে কোয়েশ্চেন করা হচ্ছে যে আমাদের আগের জেনারেশনের থেকে এই জেনারেশনের ডিফারেন্সগুলো কোথায় এবং কানেকশনটা কোথায়। Although generational labels are rooted in Western ideas and may not universally apply, they can sometimes offer a useful framework for understanding changing social dynamics. দেখো এই লাইনটা বেশ ইম্পর্টেন্ট। Although generational labels are rooted in Western ideas, এই যে জেন জি, মিলেনিয়ালস, জেন আলফা, এই আইডিয়াগুলো কিন্তু ওয়েস্টার্ন আইডিয়া, ঠিক আছে, মানে পশ্চিমা বিশ্বের ওনারা হচ্ছে এই আইডিয়াগুলো কালচার করছে। বাট অ্যান্ড মে নট ইউনিভার্সালি অ্যাপ্লাই, মানে সার্বজনীনভাবে এটা অ্যাপ্লাই হয় না, মানে ওয়েস্টার্ন আইডিয়া অনুযায়ী যেটা জেন জি বা জেন আলফা, সেই সেম আইডিয়াটা পুরো বিশ্বে অ্যাপ্লিকেবল হয়তো হয় না। দে ক্যান সামটাইমস অফার আ ইউজফুল ফ্রেমওয়ার্ক ফর আন্ডারস্ট্যান্ডিং চেঞ্জিং সোশ্যাল ডাইনামিক্স। কিন্তু এই যে জেনারেশনাল লেভেলগুলো দিয়ে আসলে সোশ্যাল ডাইনামিকটা কীভাবে পরিবর্তন হয়, মানে একটা জেনারেশনের মানুষ, মানে মিলেনিয়ালরা যেভাবে চিন্তা করে, আমাদের জেন জিরা কিন্তু সেভাবে চিন্তা করে না। আর জেন আলফা যারা আছে, জেন আলফা মেবি 2010 থেকে শুরু হয়েছে, তাই না? তো জেন আলফা যারা আছে তারা দেখা যাচ্ছে আরও অ্যাডভান্স, ওরা এখন থেকে এত বেশি ডিভাইস, এত বেশি টেকনোলজি সম্পর্কে জানে, যেটা জেন জিও অনেক সবাই জানে না, তাই না? বা ওরা মানে বয়সের তুলনায় খুব বেশি জানে আমাদের থেকে। এই যে ডিফারেন্ট ফ্রেমওয়ার্কটা এবং সোশ্যাল ডাইনামিক্সটার সাথে জেনারেশনাল লেভেল, এইটার কি সম্পর্ক সেটা নিয়ে কথা বলা হচ্ছে। The idea of naming generations started in the early 20th century with the lost generation. This referred to those who suffered the aftermath of World War I and the Great Depression. আচ্ছা, তাহলে এই যে জেনারেশনাল লেভেল দেওয়াটা কখন থেকে শুরু হয়েছে? আর্লি 20th সেঞ্চুরি থেকে। ওকে, আর্লি 20th সেঞ্চুরি থেকে, অর্থাৎ 1901 থেকে শুরু করে, বা মানে 19-20 শতকে যে প্রথম ভাগটা আছে 1901 থেকে 1950-র মধ্যে এই জেনারেশনাল লেভেলটা দেওয়া শুরু হয়েছে। এবং এটা কাদের দিয়ে শুরু হয়েছে? লস্ট জেনারেশন দ্বারা। এই লস্ট জেনারেশনটা কারা? এই লস্ট জেনারেশনটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার ওয়ানে যারা সাফার করেছে, এবং বিশ্বযুদ্ধের পরে দেখা গিয়েছে মানুষজন প্রচুর একটা হিউজ জনসংখ্যা ডিপ্রেশনের মধ্যে ছিল, তাই না? সেটাই হচ্ছে আমাদের গ্রেট ডিপ্রেশন। অফকোর্স এত বড় একটা যুদ্ধের প্রভাব সর্বত্রই পড়বে, পুরো বিশ্বেই পড়ছে, এবং সেটার ফলে মানুষজনের মেন্টালি অনেক ইফেক্ট করছে, এবং এটাকেই বলা হচ্ছে দ্য গ্রেট ডিপ্রেশন। এই লস্ট জেনারেশনটা হচ্ছে গ্রেট ডিপ্রেশন সাফার করে আসছে, এবং তাদের থেকে মেইনলি এই জেনারেশনাল লেভেলটা শুরু হয়েছে। ওকে, আচ্ছা, এখানে আফটার ম্যাথ হচ্ছে প্রভাব। আফটার ম্যাথ মানে কি? প্রভাব। এখন এই প্যাসেজটা থেকে আমাদেরকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যান্সার করতে হবে। অনেক সময় আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যান্সার করার ক্ষেত্রে কিছু ভুল করি। সেটা কি? যে আমরা ওয়ার্ডগুলো খুঁজে পাই না। তো আপু বলবো হচ্ছে তোমাদেরকে যে কোনো একটা গাইড বা বই থেকে তুমি এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো একবার হলেও করে যাবা, ঠিক আছে? একবার হলেও করে যাবা। কারণ কি, এখানে অপশন নাই যে তুমি অপশন থেকে অথবা কিছু ওয়ার্ড দেওয়া থাকবে সেই ক্লু থেকে তুমি দিবা, এই অপশনটা নাই তোমার। আবার অনেক সময় আমাদের ভোকাবুলারি খুব বেশি স্ট্রং থাকে না, আমি সবার কথা বলছি না, বাট ইন জেনারেল আমাদের তো সব ক্যাটাগরির স্টুডেন্টই আছে। তোমার যদি ভোকাবুলারি স্ট্রং হয় ভেরি গুড, আর তোমার যদি ভোকাবুলারি মিডিয়াম রেঞ্জের হয়, তুমি কি করবা, একটা বই থেকে যতগুলো প্যাসেজ তোমার আছে, ইম্পর্ট্যান্ট প্যাসেজগুলো বা যতগুলো প্যাসেজ তোমার সিলেবাসে আছে, সেগুলোর সবগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তুমি একবার করে হলেও খাতার মধ্যে করে যাবা, লিখে যাবা, ঠিক আছে? তখন তোমার মাথায় থাকবে ওয়ার্ডগুলো, এবং এক্সামের টাইমে হুবহু যদি কমন না পড়ে তারপরও তুমি আশা করি অ্যান্সার করে আসতে পারবে। আর হুবহু যদি কমন পড়ে যায়, অনেক স্কুলে দেখা যায় যে গাইড থেকে ডিরেক্ট কোয়েশ্চেন তুলে দেয়, যদি এটা বলা ঠিক না, তারপরে যদি হুবহু কমন পড়ে যায় তাহলে তো আরও ভালো, তাই না? আচ্ছা, এখানে আপু হচ্ছে তোমাদেরকে আলাদা করে সলভ করে দিচ্ছি না, যেহেতু আমাদের এটা রিভিশন ক্লাস এবং অ্যান্সার অলরেডি দেওয়াই আছে। আমরা একাডেমিক প্রোগ্রামের ক্লাসগুলোতে সলভ করেছি। এবং এখানে লেখার নিয়মটা কি? এখানে হচ্ছে তুমি কোয়েশ্চেন অ্যান্সার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কটা অবশ্যই পুরোটা তুলে তারপরে লিখবা, এবং যেখানে তোমার অ্যান্সারটা, সেই অ্যান্সার নিচে ব্লু পেন দিয়ে বারবার বলছি, ব্লু পেন দিয়ে আন্ডারলাইন করবা, যাতে সহজে অ্যান্সারগুলো চোখে পড়ে, ঠিক আছে? টিচারের কিন্তু খুব বিরক্ত লাগবে যদি তোমার খাতা খুঁজে খুঁজে বের করা লাগে অ্যান্সার কোথায় আছে। তাই তুমি কি করবা, ব্লু পেন দিয়ে একটা আন্ডারলাইন করে দিবা প্রত্যেকটা অ্যান্সারের নিচে। ওকে, এইবার আসি 4-এ। 4টা হচ্ছে আমাদের সবচাইতে ঝামেলার একটা বিষয়, এবং এই ঝামেলার বিষয়টাকে প্রিপারেশনটা আগে থেকে নিতে হবে। এটা এক্সামের হলে যে বা এক্সামের আগের দিন পড়লে হবে না। এই প্রিপারেশনটা কীভাবে নিব?
এই প্রিপারেশনটা হচ্ছে এই যে আপু বারবারই যেটা বলছি যে আমাদের ইম্পর্ট্যান্ট প্যাসেজগুলো যেগুলো আছে, যেমন ইউনিট 4 এবং 5-এর প্যাসেজগুলো খুব বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য। তো সেই ক্ষেত্রে তুমি প্রত্যেকটা প্যাসেজের দেখবা যে কোনো বইয়ে অথবা আমরা যখন একাডেমিক প্রোগ্রামে পড়িয়েছি আমাদের স্লাইডে বেশ কিছু ওয়ার্ডের মিনিং, সিনোনিম, অ্যান্টোনিম, কোন পার্টস অফ স্পিচ এগুলো সব বক্স করে দিয়ে দিছি তোমাদেরকে, তাই না? সেই তালিকাটা ধরে তুমি পড়বা, পড়ার পর কী করবা, সিনোনিম অ্যান্টোনিমগুলো পড়ে ফেলবা, দেখবা যে এক্সামে চলে আসছে। এখন কোন প্যাসেজ থেকে আসবে এটা তো আর আপু বলে দিতে পারবো না, এক এক স্কুলে এক এক প্যাসেজ থেকে আসবে। তোমার সিলেবাস অনুযায়ী তুমি যে কয়টা প্যাসেজ আছে সবগুলো থেকে সুন্দর মতন সিনোনিম অ্যান্টোনিমগুলো পড়ে যাবা। তখন আশা করা যায় যে অ্যাটলিস্ট খাতা ফাঁকা রেখে আসতে হবে না, তুমি কিছু না কিছু লিখে আসতে পারবা। এখন দেখো যে এটা লেখার নিয়মটা কি। অনেক স্কুলে হচ্ছে ডিরেক্টলি জাস্ট এইভাবে লিখলেই হয়, বা 1 2 3 দিয়ে জাস্ট 1 2 3 দিয়ে হচ্ছে অ্যান্সারগুলো লিখলেই হয়। বাট এটার বেস্ট অ্যাপ্রোচটা হচ্ছে তুমি তো প্রথমে লিখবা যে অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার, অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নম্বর 4, এটা তো উপরে লিখলা, আন্ডারলাইন করলা, তারপরে হচ্ছে একটা টেবিল করবা। হ্যাঁ, সেই টেবিলটাতে প্রথমে থাকবে গিভেন ওয়ার্ড, মানে যেই ওয়ার্ডটা দেওয়া আছে। গিভেন ওয়ার্ড কোনটা, যেই ওয়ার্ডটা আমাদের দেওয়া আছে কোয়েশ্চেনে, যেই ওয়ার্ডের থেকে সিনোনিম অ্যান্টোনিম বের করতে হবে। তারপরে থাকবে সিনোনিম, আপু এখানে শর্টে লিখতেছি, আর তারপরে থাকবে অ্যান্টোনিম, তোমরা ফুলটাই লিখবা, ঠিক আছে? এইটা একটা টেবিল আকারে করবা। সেই টেবিলের মধ্যে তুমি যেই ওয়ার্ডটা আছে, মনে করো প্রথমটা হচ্ছে কারেজিয়াসলি, তাই না? কারেজিয়াসলি কি লিখতে হবে, সিনোনিমটা লিখতে হবে। তো সিনোনিমটা তুমি লিখলা ব্রেভলি। অ্যান্টোনিমের ঘরটা ফাঁকা রাখতে পারো অথবা একটা ক্রস দিয়ে দিতে পারো, ঠিক আছে? এইভাবে বাকি যে ওয়ার্ডগুলো আছে সেগুলো তুমি সুন্দর করে সাজায় লিখে দিবা। এখানে 1 2 নাম্বার থাকলে সেই নাম্বারগুলোও দিবা, বক্সের ভিতরেই দিও নাম্বারটা। ওকে, এভাবে করে যদি তুমি প্রেজেন্ট করতে পারো খাতায়, আউটলুকটাও চেঞ্জ হয়ে যাবে এবং টিচারও খুবই খুশি হবে। এইবার চলে আসি আমাদের রিডিং পার্টের সিন 2টা প্যাসেজ শেষ। আনসিন প্যাসেজের বেলায় আনসিন প্যাসেজ থেকে কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে, 5 6 7 3টা কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে। তো আনসিন প্যাসেজটা খুবই মনোযোগ দিয়ে পড়তে হবে। কিন্তু এখানেও সেম কথাটা আপু বলবো যে আগে যে আমাদের ইনফরমেশন ট্রান্সফারটা করতে হবে, সেই ইনফরমেশন ট্রান্সফারের টেবিলটা তুমি একবার চোখ বুলায় নিবা। চোখ বুলিয়ে কি দেখবা, এখানে কি কি ইনফরমেশন চাচ্ছে। যেমন এখানে তার প্রথমত বার্থ প্লেসটা চাচ্ছে, তাই না? সেকেন্ডলি কি চাচ্ছে, যে কখন সে ইলিনয়তে মুভ করছে। আচ্ছা, ইলিনয়ের এখানে প্রোনাউন্সিয়েশনে কিন্তু এসটা সাইলেন্ট থাকবে। ইলিনয় হচ্ছে একটা শহরের নাম, সেখানে প্রোনাউন্সিয়েশনে এসটা সাইলেন্ট থাকবে। তো তার ফ্যামিলি কখন ইলিনয়তে মুভ করছে সেটা চাচ্ছে। থার্ডলি কি চাচ্ছে, 1861-এ তার লাইফে কি ঘটেছিল, কোন ইভেন্ট ঘটেছিল, কোথায় ঘটেছিল। অ্যান্ড লাস্টলি সে কাকে ফ্রি করছে, গড ফ্রি 1863 ইউনাইটেড স্টেটসে 1863-তে কী হয়েছিল সেটা চাচ্ছে। এই যে তুমি পড়ে ফেললা না, তো ইনফরমেশনগুলো তোমার মাথায় কোনটা খুঁজতে হবে সেটা অলরেডি ক্লিক হয়ে গেছে, তাই না? এবার তুমি যখন প্যাসেজটা পড়বা তখন সহজেই তুমি এই ইনফরমেশনগুলো বের করে ফেলতে পারবা। চলো তাহলে প্যাসেজটা পড়ি। Abraham Lincoln was born on February 12, 1809 in a log cabin in Kentucky. তাহলে তার বার্থ প্লেস কোথায়, কেনটাকি, পেয়ে গেলাম। A cabin is a small house made of wood. When he was 7 years old, his family moved to Indiana. তাহলে তার ফ্যামিলি 7 বছর বয়সে হচ্ছে ইন্ডিয়ানায় মুভ করছে। In 1830, the family moved to Illinois. এই যে দেখো আমাদের সেকেন্ড পয়েন্টটা কী ছিল, বা সেকেন্ড ইনফরমেশনটা কী চেয়েছিল, যে তার ফ্যামিলি কখন ইলিনয়তে মুভ করছে, সেটাও পেয়ে যাচ্ছি ইন 1830-তে। দেখছো, আমি কোয়েশ্চেনটা আগে পড়ে নেওয়ার কারণে আমার কিন্তু অলরেডি খুঁজে বের করা সহজ হয়ে যাচ্ছে। As a boy, Abraham Lincoln loved books. He always borrowed books from his neighbors. He read them for a short time and then took them back to their owners. He grew very tall. He was 6 feet 4 inches tall. He weighed 180 pounds. Okay. তাহলে প্রথম প্যারায় পাচ্ছি যে সে তার ফ্যামিলি কখন ইলিনয়তে মুভ করছে, কখন ইন্ডিয়ানায় মুভ করছে, তার বার্থ প্লেস এবং বার্থ টাইম। তারপর আর কি পাচ্ছি, যে তার 2টা ক্যারেক্টারিস্টিক্স পাচ্ছি, যে সে বই পড়তে খুব পছন্দ করতো, নেইবারদের থেকে বই ধার করে এনে পড়তো, এবং সেকেন্ডলি হচ্ছে তার
ফিচারটা পাচ্ছি, তাই না, যে সে অনেক লম্বা ছিল, 6 feet 4 inch টল ছিল এবং তার 180 পাউন্ড ওজন ছিল। তারপরে আব্রাহাম লিঙ্কন স্টাডিড ল ইন হিজ ফ্রি টাইম, হি ওয়াজ অলসো ইন্টারেস্টেড ইন পলিটিক্স। তাহলে সে একই সাথে ল নিয়েও পড়াশোনা করতো এবং পলিটিক্স নিয়েও তার আগ্রহ ছিল। হি র্যান ফর পলিটিক্যাল অফিস, হি ওয়াজ ডিফিটেড ইন 1832। 1832-তে সে পলিটিক্যাল অফিসের জন্য অংশ নিলেও সেখানে সে হেরে যায়। Later, he was elected to the Illinois legislature 4 times. Illinois legislature 4 times in 1834, 36, 38 and 40. আচ্ছা, লেজিসলেচারটা কি? লেজিসলেচার হচ্ছে বাংলায় আইনসভা, মানে যেখানে আইন তৈরি করা হয় বা পুরাতন কোনো আইনকে বাতিল করা হয় যেটা এখন আর গ্রহণযোগ্য না, বা কোনো আইনকে সংশোধন করা হয়, সেটাই হচ্ছে লেজিসলেচার। এখন ইলিনয় শহরে যে আইনসভাটা সেটা হচ্ছে ইলিনয় লেজিসলেচার, তিনি সেখানে 4বার ইলেক্টেড হয়েছিলেন। People in the legislature make the law. He became the president of the United States in 1861. তাহলে সে ইউনাইটেড স্টেটের প্রেসিডেন্ট কখন হয়? 61-এ। He was the 16th president of the USA. There was a war between the North and South in the USA. It was a civil war. আচ্ছা, তিনি হচ্ছেন 16তম প্রেসিডেন্ট ছিলেন এবং কি হয়েছিল? ইউনাইটেড স্টেটসে নর্থ এবং সাউথের মধ্যে একটা সিভিল ওয়ার হয়েছিল। লিঙ্কন কল্ড মেন টু ফাইট ফর দ্য নর্থ, এবং লিঙ্কন সেখানে নর্থের হয়ে লড়াই করছে। দ্য নর্থ ওন দ্য ওয়ার, দেয়ার ওয়ার স্লেভস ইন দ্য সাউথ। যেহেতু নর্থ জিতে গিয়েছে এবং সাউথ হেরে গিয়েছে এবং সাউথের লোকদেরকে ধরে ধরে স্লেভ বানানো হতো বা দাস প্রথা শুরু হয় সেখানে। স্লেভস ওয়ার্ক ফর নো মানি, দে মাস্ট ওয়ার্ক, দে আর নট ফ্রি টু ডু হোয়াট দে ওয়ান্ট। যেহেতু স্লেভ দাস প্রথা, অবশ্যই দাসদের কি নিজস্ব, মানে আমি কি করতে চাই সেই স্বাধীনতাটা ছিল না, ঠিক আছে, তাদেরকে যা দেওয়া হতো তাই তাদের করতে হতো, যত কষ্টই হোক। লিঙ্কন সেট দ্য স্লেভস ফ্রি ইন 1863। তো লিঙ্কন কি করছে, যদিও তার টিম বা তিনি যে নর্থের হয়ে লড়াই করেছেন, নর্থ জিতেছে, সাউথে স্লেভ প্রথা বা দাস প্রথা শুরু হয়েছে, তো 63-তে লিঙ্কন এই দাস প্রথাটাকে বাতিল করে দিল এবং সেট দ্য স্লেভস ফ্রি, অর্থাৎ দাসদেরকে মুক্ত করে দিল। So they do not have to, he let them go, so they do not have to be slave anymore. Lincoln is a famous for that. আচ্ছা, তাহলে লিঙ্কনের মেইন বৈশিষ্ট্য, মানে মেইন কাজগুলো আমরা কি কি পাচ্ছি দেখো। প্রথমত সে হচ্ছে ল অ্যান্ড পলিটিক্স নিয়ে পড়াশোনা করতো, তারপরে সে ইলিনয় লেজিসলেচারে 4বার জিতেছিল, তারপর সে 16th প্রেসিডেন্ট হয়, সিভিল ওয়ার নর্থের হয়ে যুদ্ধে জিতে এবং সে কি করেছে, 63-তে স্লেভদেরকে মুক্ত করে দিয়েছে। এটাই হচ্ছে তার মেইন কাজগুলো। তাহলে এবার টেবিলটাকে কিভাবে ফিল আপ করবা? টেবিলটা লেখার নিয়ম হচ্ছে যে তুমি অবশ্যই উপরে ওই যে অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 5 লিখবা, এরপরে তুমি এই টেবিলটা করবা। সরি, অনেক স্কুলে হচ্ছে 1 2 3 4 দিয়ে কোশ্চেন মানে অ্যান্সারগুলো দিয়ে দিলেই হয়ে যায়। এখন তোমার স্কুলে যদি সেম নিয়ম থাকে তুমি সেটা ফলো করতে পারো, বাট বেস্ট ওয়ে হচ্ছে যে তুমি টেবিলটা তুলবা, টেবিলটা তুলে তারপরে তুমি হচ্ছে এখানে ব্ল্যাঙ্কগুলো ফিল আপ করবা, ঠিক আছে? টেবিলটা তুলে তারপর তুমি ব্ল্যাঙ্কগুলো ফিল আপ করবা এবং অবশ্যই ব্লু পেন দিয়ে, যে নাম্বারগুলো ব্লু পেন দিয়ে লিখবা, আন্ডারলাইনটা ব্লু পেন দিয়ে করবা, ঠিক আছে, যাতে সহজেই টিচারের চোখে পড়ে। এইবার এখান থেকে আমাদের ট্রু ফলসও অ্যান্সার করতে হবে। ট্রু ফলসের নিয়মটা কি? ট্রু ফলসের নিয়ম আই থিঙ্ক তোমরা সবাই জানো, সেই ছোটোবেলা থেকে মনে হয় করে আসছো 3-4 থেকে। প্রথমে কি এ দিয়ে ট্রু লিখবা, ট্রু হলে বি দিয়ে ফলস লিখবা। এখন ফলস হলে কী করবা, কারেক্ট অ্যান্সার লিখতে হবে। এই ফলসের একই লাইনে শুরু করবা না, এখানে যদিও একই লাইনে আছে বাট এটা কি নিচে যাবে, ঠিক আছে? বি দিয়ে তুমি উপরে ফলসটা লিখলা, এই যে বি দিয়ে এভাবে ফলস লিখলা, অ্যান্সার হচ্ছে তোমার ফলস। তারপরে ব্লু পেন দিয়ে লিখবা কারেক্ট অ্যান্সার, ব্লু পেন দিয়ে নিচের লাইনে লিখবা যে কারেক্ট অ্যান্সার, তারপর কোলন দিয়ে তুমি কারেক্ট অ্যান্সারটা সুন্দর করে তুলে দিবা, ঠিক আছে? ফলসের জায়গায় যদি কারেক্ট অ্যান্সার না দাও তাহলে কিন্তু অনেক সময় টিচার মার্কস দেন না, ওকে? অ্যান্সার যদি আমাদের ফলস হয় তাহলে অবশ্যই কারেক্ট অ্যান্সারটা লিখে ফেলতে হবে। এইবার আসি সামারির ক্ষেত্রে। সামারি নিয়ে অনেক প্রবলেম হয় অনেকের। সামারিটা কি আসলে? সামারি হচ্ছে কোনো কিছু সারমর্ম, তাই না? অনেক বড় একটা প্যাসেজ,
সেই প্যাসেজটাকে তুমি কিভাবে নিজের কথায় ছোট্ট করে গুছিয়ে লিখতে পারো সেটাই টেস্ট করা হয় তোমার সামারির মাধ্যমে। তো সামারি লেখার টাইমে খেয়াল রাখতে হবে যাতে আমার ইনফরমেশনগুলো আসে কিন্তু মানে লেখাটা খুব বেশি বড় না হয়। যেমন আমাদের যেই প্যাসেজটা আছে সেই প্যাসেজের 1/3 হবে আমাদের সামারি। হ্যাঁ, সামারি ক্লাসেও কিন্তু আপু বারবার বলেছি যে আমাদের যে প্যাসেজটা থাকবে তার 1/3 হবে আমার সামারি। ওকে, এবং সামারির ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস মাথায় রাখবো, সেটা হচ্ছে 2-3টা লাইনকে বা 2-3টা ইনফরমেশনকে কীভাবে একটা লাইনের মধ্যে নিয়ে আসা যায় নাকি এটা খেয়াল করবো, ঠিক আছে? যেমন দেখো প্রথম লাইনটা কীভাবে সাজানো হয়েছে, আব্রাহাম লিঙ্কন দ্য 16th প্রেসিডেন্ট অফ দ্য ইউএসএ ওয়াজ বর্ন ইন 1809 ইন কেনটাকি। একটা লাইনের মধ্যে কতগুলো ইনফরমেশন দেওয়া হয়ে গেল না? এখানে কিভাবে তুমি লাইনটা লিখবে, দেখো আমাদের বেশিরভাগ ক্ষেত্রে প্যাসেজটা আসে কোনো একটা ফেমাস পার্সন নিয়ে। ওকে, তো ফেমাস পার্সনের তো ডেফিনেটলি কিছু না কিছু বৈশিষ্ট্য থাকবে, যেমন এখানে আমাদের আব্রাহাম লিঙ্কন হচ্ছে 16th প্রেসিডেন্ট অফ ইউএসএ। যদি হুমায়ুন আহমেদ থাকতেন তাহলে হুমায়ুন আহমেদ কী হতো, যে ফেমাস রাইটার অ্যান্ড ফিল্ম মেকার অ্যান্ড প্লে রাইট। ঠিক আছে, এরকম যে বিভিন্ন অ্যাট্রিবিউটগুলো থাকে সেই অ্যাট্রিবিউটগুলো আমরা নামের পরেই দিয়ে দিব। নামের পরে দিয়ে দিলে কি হচ্ছে, আমার একটা লাইনের মধ্যেই ইনফরমেশনগুলো চলে আসতেছে যে সে কে এবং সে কেন ফেমাস। তারপরে ওয়াজ বর্ন ইন 1809, মানে সে কখন জন্ম নিয়েছে, কোথায় জন্ম নিয়েছে, সেই 4টা ইনফরমেশন আমার একটা লাইনের মধ্যে চলে আসছে। ওকে, আর একটা মজার বিষয় হচ্ছে যে তোমার সামারির প্রথম লাইনটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। মানে প্রথম লাইনটা দিয়ে টিচার জাজ করবে যে তুমি সামারিটা কতটুকু সুন্দর করে লিখতে পারছো। His family moved to Indiana when he was 7 and later they moved to Illinois. এই যে দেখো এখানে 2টা লাইন ছিল না, ইন্ডিয়ানায় হচ্ছে 7 বছর বয়সে মুভ করছে, দেন 1830-তে আবার ইলিনয়তে মুভ করছে। দুটো লাইনকে একসাথে করে নিয়ে আসছে যে his family moved to Indiana when he was 7 and later they moved to Illinois। মানে কত সালে মুভ করছে তো খুব বেশি ইম্পর্টেন্ট না এখানে তার লাইফে। তারপরে কি পাচ্ছি যে তার বৈশিষ্ট্য, যে সে বই পড়তে পছন্দ করতো, নেইবারদের থেকে বই নিয়ে পড়তো। এই এতগুলো ইনফরমেশনকে একটা ছোট্ট ওয়ার্ডের মাধ্যমে নিয়ে আসবো যে হি ওয়াজ আ বুকওয়ার্ম। বুকওয়ার্ম কারা, যারা বই পড়তে খুবই পছন্দ করে। হি স্টাডিড ল অ্যান্ড ওয়াজ অলসো ইন্টারেস্টেড ইন পলিটিক্স। হি ওয়াজ আ ক্যান্ডিডেট ফর পলিটিক্যাল অফিস। দো হি ওয়াজ ডিফিটেড ইন 1832, হি ওয়াজ ইলেক্টেড টু ইলিনয় লেজিসলেচার ইন এত সালে। দেখো ওই যে পলিটিক্যাল অফিসার রানে যে সে হেরে গিয়েছিল এবং তারপরে যে সে ইলিনয় লেজিসলেচার 4বার জিতছে, সেই ইনফরমেশনটা একটা লাইনের মধ্যে নিয়ে আসা যায়। হি ফট ফর দ্য নর্থ ডিউরিং দ্য সিভিল ওয়ার ইন দ্য ইউএসএ। হি সেট দ্য স্লেভস ফ্রি ইন 1863। তার মানে মোট কথা হচ্ছে যে আমাদের যেই পার্সন নিয়ে থাকবে বা যা কিছু নিয়েই থাকুক প্যাসেজটা, সেটার ক্ষেত্রে আমাদের কয়েকটা বিষয় মাথায় রাখলেই সামারি লিখতে সহজ হবে। প্রথমত যদি জন্ম এবং মৃত্যু সালটা থাকে সেটা দিতে হবে। এক্ষেত্রে তুমি কি করতে পারো, আব্রাহাম লিঙ্কন, মানে এখানে তো আমাদের মৃত্যু সাল দেওয়া নেই বাট মনে করো থাকলো, ঠিক আছে, তখন তুমি কি করবা, আব্রাহাম লিঙ্কন, এই যে নামটা লিখেছো না, নামের পাশেই তুমি ব্র্যাকেট দিয়ে জন্ম এবং মৃত্যু সালটা দিয়ে দিলা। হ্যাঁ, এখানে তো দেওয়া নেই তো আমরা ব্ল্যাঙ্ক রাখলাম। এটা তুমি এই প্যাসেজের ক্ষেত্রে করো না, বাট যেই প্যাসেজে হচ্ছে জন্ম এবং মৃত্যু সাল দুটোরই দেওয়া থাকবে সেখানে তুমি জন্ম এবং মৃত্যু সালটা এভাবে নামের পাশে লিখে দিলে আমাদের এক্সট্রা আরেকটা সেন্টেন্স অ্যাড করতে হবে না যে সে কবে মারা গিয়েছে, আমাদের বরং এই এতটুকু এই কি বলে এটাকে ব্র্যাকেটের মধ্যে এতটুকু ইনফরমেশন পড়লেই বোঝা যাবে যে তার লাইফ স্প্যানটা কতখানি ছিল। ওকে, এইভাবে তুমি হচ্ছে প্যাসেজের লেন্থটা কমাইতে পারো। ওকে, বাট ইনফরমেশন যাতে গ্যাপ না যায়, প্যাসেজের লেন্থ কমাতে যেন আবার ইনফরমেশনে গ্যাপ না হয়। মনে করো এটা তোমার খাতার মধ্যে এতটুকু থাকবে আমার সামারি। ওকে, খাতাটাকে 3 ভাগ করলে এই 3 ভাগের 1 ভাগ হচ্ছে আমার সামারিটা থাকবে। ঠিক আছে, এইবার চলে আসি পরের অংশে। পরের অংশটা কি, ওকে হ্যাঁ, তাহলে আমাদের পার্ট এর যে মানে আনসিন প্যাসেজ থেকে যে 3টা কোশ্চেন অ্যান্সার করার কথা সেই 3টাও হয়ে গেল, ইনফরমেশন ট্রান্সফার, ট্রু ফলস এবং লাস্টলি হচ্ছে সামারি রাইটিং। সামারি রাইটিংটা নিয়ে একটু প্যারা খায় সবাই, কিন্তু তুমি যাতে না খাও আপু কিন্তু সুন্দর করে বুঝাই দিছি। এবার তোমার কাজ হচ্ছে একটু প্র্যাকটিস করা। তোমার কাজ হচ্ছে যে কোনো একটা বই থেকে বা মডেল কোয়েশ্চেন থেকে কিছু প্র্যাকটিস করে যাওয়া, ঠিক আছে? তারপর অপশন 8, কোয়েশ্চেন নাম্বার 8-এ কি আসছে যে ম্যাচ দ্য পার্টস অফ দ্য সেন্টেন্স গিভেন ইন দ্য কলাম এ অ্যান্ড কলাম বি টু রাইট 5 কমপ্লিট সেন্টেন্সেস। ম্যাচিং আসছে। ম্যাচিং কি ছোটোবেলা থেকে করে আসছি না, খুব বেশি কঠিন না।
ম্যাচিংয়ের ক্ষেত্রে তোমার জাস্ট লাইনগুলো পড়লেই তুমি বুঝে যাবে যে কোনটার সাথে কোনটা যাবে। কিছু কিছু টাইমে একটু কনফিউজিং হয়, বাট মোস্ট অফ দ্য কেসে আমাদের লাইনগুলো পড়লেই বুঝে যাব আমরা যে কোনটা আসবে আমার অ্যান্সারে। এখন ম্যাচিং লেখার ক্ষেত্রে নিয়মটা কি, এখানে আমার কলাম বিতে কোনো নাম্বার দেওয়া নাই, ঠিক আছে? তো তুমি এখানে 1 2 3 দিয়ে সুন্দর করে লাইনটা লিখে দিলেই হয়ে যাচ্ছে। বাট যখন আমার কলাম বিতেও নাম্বার দেওয়া থাকবে, মনে করো এখানে দেওয়া আছে এ, এখানে এ বি সি এভাবে নাম্বারটা দেওয়া আছে, সেক্ষেত্রে তুমি কি করবা? সেক্ষেত্রে তুমি হচ্ছে একটা ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস, এখানে 1 এর সাথে কি যাবে বলো তো? করোনা ভাইরাস মোস্টলি স্প্রেড থ্রু টাচ, তাই না? অপশন ডিতে যাবে। তাহলে এখানে কি লিখবা? 1 প্লাস ডি, তারপর ব্র্যাকেট ক্লোজ করে তুমি অ্যান্সারটা সুন্দর মতন লিখে দিবা। ওকে, এটা কি অবশ্যই ব্লু পেন দিয়ে লিখবা, এতটুকু তো অবশ্যই ব্লু পেন দিয়ে লিখবা যে 1 প্লাস ডিটা। বুঝতে পারছো? তো এভাবে যদি তুমি লিখো তোমার খাতার প্রেজেন্টেশনটাও সুন্দর হবে এবং লেখার নিয়মটা আসলে এরকমই। আপুর এটা সলভ করে দিচ্ছি না, এখানে অ্যান্সার অলরেডি দেওয়া আছে, আর অ্যান্সার না দেওয়া থাকলেও তোমরা নিজেরাই সলভ করতে পারবা। লাস্টলি 9-এর রিডিং পার্টের লাস্ট আইটেম সম্ভবত 9, তাই না? হ্যাঁ, আচ্ছা 9-এর ক্ষেত্রে কি করতে হবে? আমাদেরকে রিঅ্যারেঞ্জ করতে হবে। রিঅ্যারেঞ্জ লেখার ক্ষেত্রেও সেম নিয়ম। তুমি কি করবা? প্রথমে একটা বক্স করবা, বক্স করার পরে এই যে এভাবে করবা বক্সটা, 1 2 3, 8টা থাকে সম্ভবত, তাই না? 1 2 3 4 5 6 7 8, এভাবে 8টা করার পরে তুমি 1 এর নিচে কি যাবে? সি যাচ্ছে, তারপর 2 এর নিচে ই, জি, তারপর ডি, তারপরে এ এইচ বি এফ, এ এইচ বি এফ, এভাবে সুন্দর করে লিখবা। লিখার পরে তারপরে তুমি হচ্ছে তোমার রিঅ্যারেঞ্জটা নিচে লিখবা, ঠিক আছে? প্রথমে উপরে বক্স যাবে, তারপরে নিচে রিঅ্যারেঞ্জটা লিখে দিবা। ওকে, এবার আসি আর একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন থাকে যে পোয়েম থেকে কিভাবে কোয়েশ্চেন আনসার করব। পোয়েম থেকে কোয়েশ্চেন আনসার করার জন্য এইটার প্রিপারেশন আগে বাসা থেকে নিয়ে যেতে হবে। তাহলে আমরা ইংলিশের ক্ষেত্রে কী কী পাচ্ছি, যে ইংলিশ অনেক সময় আমরা ভাবি যে আর ইংলিশ কী পড়বো, এটা তো এক্সামে অনেক গেলেই পারি, কিন্তু এখন আর সেই সুবিধাটা নাই বা সেই অসুবিধাটা নাই, যাই বলো। এখন কি করতে হবে? কিছু কিছু আইটেমের আমি যদি একটু ভালো মার্কস পেতে চাই, অবশ্যই কিছু কিছু আইটেমের প্রিপারেশন আগে থেকে নিয়ে যেতে হবে, ঠিক আছে? ইংলিশ মানে যেটা ভালো লাগবে সেটা দিয়ে দিব, এরকম করে আসলে ভালো মার্কসটা তুমি পাবা না। তুমি যদি ভালো একটা মার্কস পেতে চাও, ভালো রেজাল্ট করতে চাও, অবশ্যই তোমার বাসা থেকে প্রিপারেশন নিয়ে যেতে হবে। এক্ষেত্রে কী কী আছে? প্রথমত ওই যে গ্যাপ ফিলিংটা আছে, দ্বিতীয়ত সামারি রাইটিংটা আছে, তৃতীয়ত এই যে এই আইটেমগুলো মানে রিঅ্যারেঞ্জ বলো, আর হচ্ছে হ্যাঁ আনসিন প্যাসেজের থেকে কিছু কিছু ইনফরমেশন যেমন সামারি রাইটিংটা, এগুলো হচ্ছে তোমার একটু করে যেতে হবে বাসা থেকে। আর সবচাইতে বেশি কোনটা পড়ে যেতে হবে সেটা হচ্ছে পোয়েম। কারণ কি, পোয়েমটা আমার এক্সামে দেওয়া থাকবে না, এখানে আপু অলরেডি তোমাদেরকে দিয়ে দিছে। কেন? কারণ হচ্ছে যাতে তোমরা এই স্লাইডটা যখন পাবা তখন পোয়েমের সাথে এই সামারিটাও পড়ে ফেলতে পারো। হ্যাঁ, পোয়েমের ক্ষেত্রে থিম বোঝা বা সামারি বোঝাটা খুবই বেশি ইম্পর্ট্যান্ট আমাদের জন্য। কারণ হচ্ছে আমাদের পোয়েম থেকে কোয়েশ্চেন আনসার করতে হলে পোয়েমটা কী নিয়ে কথা বলছে বা পোয়েমে কী বলতে চাচ্ছে পোয়েট, সেটা তো আগে বুঝতে হবে, তাই না? তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের বেশিরভাগ স্কুলে যে পোয়েমটা আছে সেটা হচ্ছে হুজ চাইল্ড ইজ দিস। তোমার সিলেবাসে যদি এর ছাড়াও আরও কিছু পোয়েম থেকে থাকে, তুমি অবশ্যই সেই পোয়েমটা আরও সামারি বের করে নিবা বা সামারিটা পড়ে যাবা। এবং সেখান থেকে কোয়েশ্চেন অ্যান্সার করার ক্ষেত্রে মাথায় রাখতে হবে, যেহেতু 2 মার্কসের কোয়েশ্চেন চেষ্টা করবা অ্যাটলিস্ট 2 লাইনের দিতে। ওকে, যেহেতু 2 মার্কসের কোয়েশ্চেন চেষ্টা করবা অ্যাটলিস্ট 2টা লাইনের দিতে। এখানে আপু তোমাদেরকে বেশ কিছু স্যাম্পল কোয়েশ্চেন দিয়ে দিয়েছি, স্যাম্পল অ্যান্সারও দিয়ে দিয়েছি, তুমি চাইলে এগুলো পড়ে নিতে পারো। এবং এইগুলাই যে কোয়েশ্চেনে আসবে তা কিন্তু না, ঠিক আছে? এগুলাই যে এক্সামে আসবে তা কিন্তু না। কী কোয়েশ্চেন দিবে টিচার আমিও জানি না, তুমিও জানো না, কেউই জানে না। কী করবা তাহলে? পোয়েমটা খুব সুন্দর করে পড়বা, পোয়েমটা এমনভাবে পড়বা যাতে প্রত্যেকটা লাইন প্রত্যেকটা ওয়ার্ড তোমার মাথায় থাকে। তোমাকে যেখান থেকে কোয়েশ্চেন করুক তুমি যাতে বলতে পারো যে না এই লাইনের পরে এই মানে এই লাইন দিয়ে আসলে এটা বোঝাতে চেয়েছিল। এইরকম সুন্দর করে পোয়েমটা পড়তে হবে। তারপরে হচ্ছে সামারিটা বা থিমটা, সেই সামারি বা থিমটা খুবই সুন্দর করে পড়বা। তোমার কাছে যেই পোয়েমেই থাকুক মানে তোমার সিলেবাসে সেটার থিম বা সামারি বের করে সেই সামারিটাও পড়ে ফেলতে হবে।
এবং তারপরে তুমি সেখান থেকে বা গাইড থেকে যে কোনো একটা গাইড খুলে জাস্ট কোয়েশ্চেনের অ্যান্সারগুলো দেখবা না, গাইডের অ্যান্সার কিন্তু খুবই শর্টে হয়, সেই গাইডের অ্যান্সার যদি ফলো করো খুব ভালো মার্কস পাবা না। কোয়েশ্চেনগুলো পড়বা, অ্যান্সারটা তুমি নিজের মতন করে লেখার চেষ্টা করবা, আর তাও যদি না পারো তুমি তোমার পোয়েম এবং ওই কোয়েশ্চেনের ছবি তুলে তুমি জাস্ট জেমিনাই অথবা যে কোনো একটা এআইকে দিয়ে বলবা যে 2 মার্কসের অ্যান্সার লিখে দিতে, ঠিক আছে, 2 মার্কসের অ্যান্সার লিখে দিতে বলবা। তখন তুমি দেখবা যে ও সুন্দর মতন 2-3 লাইনের অ্যান্সার লিখে দিচ্ছে, তুমি সেগুলো যদি পড়ে যাও তাহলেও একটা ভালো আইডিয়া নিয়ে তুমি এক্সাম হলে যেতে পারো। ওকে, হ্যাঁ, এআই তো আমরা অনেক ইউজ করি ছবি টবি বানাতে, তো এআই দিয়ে হচ্ছে একটু পড়াশোনার কাজেও ইউজ করো। ওকে, এবার চলে আসি আমাদের পার্ট বি রাইটিংয়ে। রাইটিংয়ের ক্ষেত্রে কিছুই না, 3টে আইটেম থাকবে। প্রথমত কি, স্টোরি। এই স্টোরিগুলোও পড়ে যেতে হবে, মুখস্থ করে যেতে হবে তা না, কিছু কমন স্টোরি থাকে না, যেমন কি ওই যে রাখাল এবং বাঘের যে স্টোরিটা ছিল, তারপরে যে রবার্ট ব্রুসের স্টোরিটা, এই স্টোরিগুলো খুবই কমন এবং এই স্টোরিগুলোতে তোমার আসলে ক্রিয়েটিভিটিতে খুব বানানোর কিছু নাই, ঠিক আছে। তো এই স্টোরিগুলো যেগুলো কমন আছে সেগুলো তুমি একবার করে তোমার যে বইটা আছে সেখান থেকে রিডিং দিয়ে যাবা, মানে মুখস্থ করতে হবে না, জাস্ট রিডিং দিয়ে যাবা। তুমি যদি মুখস্থ করে যাও এক্সাম হলে মনেও থাকবে না, আর হুবহু ওই বইটা দিয়ে তুমি খুব ভালো মার্কস পাবা না, কারণ বইগুলো খুবই শর্টে থাকে। চেষ্টা করবা নিজের ভাষায় নিজের মতন করে একটু গুছিয়ে লেখার জন্য, ঠিক আছে। যেমন এখানে যে রবার্ট ব্রুসের স্টোরিটা আছে সেটা কি ছিল, যে রবার্ট ব্রুস যুদ্ধে হেরে যায়, স্কটল্যান্ডের রাজা ছিলেন, তারপরে স্কটল্যান্ড ওয়াজ আন্ডার ইংল্যান্ড, ব্রুস ওয়ান্টেড টু ফ্রি হিজ কান্ট্রি ফ্রম ইংল্যান্ড অ্যান্ড ফট অ্যাগেইনস্ট ইংল্যান্ড। He fought for 6 times, but each time he was defeated by the English. অর্থাৎ স্কটল্যান্ডের রাজা ছিলেন রবার্ট ব্রুস, তারা কি ইংল্যান্ডের অধীনে ছিল, এখন ইংল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধ করে তারা ফ্রি হতে চাইছে, বাট কি হলো, বারবার মানে সে 6 বার যুদ্ধ করলো এবং 6 বারই সে হেরে যায়। তারপরে সে হচ্ছে একটা গুহায় আশ্রয় নেয় বা একটা কেভে আশ্রয় নেয়, সেখানে সে দেখলো যে একটা স্পাইডার বা মাকড়সা 6 বার মানে সে বারবার সিলিংয়ে উঠতে চাচ্ছে, কিন্তু মাকড়সাটা বারবার পড়ে যাচ্ছে, এভাবে 6 বার পড়ে যাওয়ার পর 7th টাইমে সে হচ্ছে সিলিংয়ে উঠতে সক্ষম হয়। তো এটা দেখে রবার্ট ব্রুস খুবই ইন্সপায়ার্ড হয়, দেন সে আবার মানে সে তো খুবই হতাশ ছিল, জানলাম আমি এতবার ট্রাই করলাম বারবারই হেরে যাচ্ছে, কি হচ্ছে আমার সাথে, আমি তো পারবোই না ইংল্যান্ডের সাথে, সেভাবে হতাশ ছিল না, তখন মাকড়সাটা দেখে সে খুবই ইন্সপায়ার্ড হয়, দেন সে আবার ইংল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধ করে এবং সেও 7th টাইমে যে ফাইনালি বিজয়ী হয়, ঠিক আছে। এটাই আমাদের মোটামুটি স্টোরিটা। এই স্টোরিগুলো খুবই কমন, এখানে তোমার আলাদা করে বানাতে হবে না কিছু, বা বানানোরও নাই তেমন কিছু, তো চেষ্টা করবা যে এই স্টোরিগুলো সুন্দর করে পড়ে যেতে। আচ্ছা, স্টোরি রাইটিংয়ের ক্ষেত্রে একটা কথা হচ্ছে যে টাইটেল দিতে হবে, ঠিক আছে। স্টোরি রাইটিংয়ের ক্ষেত্রে একটা ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে তোমার টাইটেল থাকতে হবে এবং মোরাল অফ দ্য স্টোরি থাকতে হবে। এখন মোরাল অফ দ্য স্টোরিটা অনেক স্কুলে বলে যে আলাদা করে মোরাল অফ দ্য স্টোরি লিখে দিতে হবে, আবার অনেক লাইনে হচ্ছে এটা দিতে না করে, মানে আলাদা করে ব্লু পেন দিয়ে যে মোরাল অফ দ্য স্টোরি লিখে দিবা সেটা নিষেধ করে অনেক স্কুলে, ঠিক আছে। তো তোমার স্কুলে যে নিয়মটা বলে তুমি সেটাই ফলো করবা। এরপরে আসি 12 কোয়েশ্চেনে, যে প্যারাগ্রাফ লিখতে হবে। প্যারাগ্রাফ নিয়ে খুব বেশি কথা বলার নাই, যে জাস্ট একটা প্যারাতে লিখবা এবং মনে করো ইয়োর স্কুল লাইব্রেরি আছে না, টাইটেলটা কি হবে, মাই স্কুল লাইব্রেরি। আবার এখানে তুমি ইয়োর স্কুল লাইব্রেরি লিখে দিও না, টিচারের স্কুল লাইব্রেরি নিয়ে তো তুমি আর প্যারাগ্রাফ লিখতেছো না, তুমি লিখতেছো কি তোমার স্কুলের লাইব্রেরি নিয়ে, তাহলে এটা হচ্ছে মাই স্কুল লাইব্রেরি দিয়ে একটা প্যারার মধ্যে প্যারাগ্রাফের যত ইনফরমেশন পারো সব দিয়ে শেষ করে দিবা। আচ্ছা, প্যারাগ্রাফটা মোটামুটি 2 পেজের লেখার চেষ্টা করবা, 2 থেকে 3 পেজের মধ্যে, ওকে, 2 to 3 পেজ। আচ্ছা, লাস্টলি আসে হচ্ছে আমার ডায়লগ। ডায়লগের ক্ষেত্রে তেমন কিছু বলা নেই, জাস্ট উপরে অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 13 লিখে তুমি কিভাবে শুরু করবা। মনে করো এখানে কি আছে, সাইবা আর ফাদারের মধ্যে কথা হচ্ছে, তাহলে সাইবা, তারপর কোলন দিয়ে সাইবার কথাটা লিখলাম, তারপর ফাদার। হ্যাঁ, ফাদারের ক্ষেত্রে কোলনটা কিন্তু এই কোলনের বরাবর নিচে যাবে। এক্ষেত্রে তুমি কি করতে পারো, একটা পেন্সিল দিয়ে স্কেল দিয়ে সুন্দর করে হালকা করে দাগ দিয়ে নিবা, তারপরে যখন তোমার লেখা শেষ হয়ে যাবে দাগটা মুছে দিবা। এবং এখানে কয়টা প্যারা দিবা বা কয়টা পেয়ার দিবা, চেষ্টা করবা 8 থেকে 10টা পেয়ার দিতে, 8 to 10 পেয়ার্সের মধ্যে ডায়লগ লেখার চেষ্টা করবা। ওকে,
8 থেকে 10 জোড়ার মধ্যে লেখার চেষ্টা করবা। এবং মানে সাইবা অনেক কথা বলছে, ওর ফাদার অনেক কম কথা বলছে, এরকম যাতে না হয়, লাইনগুলো যাতে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয় এটাও একটু খেয়াল রাখার চেষ্টা করবা। এবং মনে করো ফাদারের কথা 2 লাইনের আসলো, ঠিক আছে, এই প্রথম লাইনটা লিখলাম, লেখা শেষ। দ্বিতীয় লাইনটা কোথা থেকে শুরু করব? দ্বিতীয় লাইনটা কিন্তু কোলনের পরের থেকেই শুরু করব, এই বাম পাশে আর যাব না। কোলনের এখানে যে আমরা পেন্সিল দিয়ে একটা হালকা করে দাগ দিব, যেটা পরে মুছে দিব, সেটার বাম পাশে আর যাব না, এই কোলনের এখান থেকে লেখা শুরু করব। এবং তারপরে প্রথম পেয়ারের পরে যখন দ্বিতীয় পেয়ারটা শুরু করব একটু গ্যাপ দিব, একটু গ্যাপ দিয়ে তারপর আবার সাইবার কথা শুরু হচ্ছে, তখন এই কোলন বরাবর দিব। এই কোলনের বরাবর হচ্ছে বাকি নিচের কোলনগুলো যাবে, ঠিক আছে। এই জিনিসগুলো মাথায় রাখতে পারলেই মোটামুটি ডায়লগ দিয়ে খুব বেশি প্যারা হবে না। আচ্ছা, তাহলে এই ছিল আমাদের মোটামুটি আজকের ক্লাসের সব আলোচনা। মানে প্রত্যেকটা কোয়েশ্চেন কীভাবে অ্যান্সার করবে আপু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর পোয়েমের বিষয়টা, যেটা পোয়েম নিয়ে অনেক কোয়েশ্চেন থাকে তোমাদের, তো পোয়েমের ক্ষেত্রে আমাদের একাডেমিক প্রোগ্রামে যারা ছিল তারা তো ক্লাস করেছি, কিন্তু যারা আমাদের একাডেমিক প্রোগ্রামে নেই, তোমরা চাইলে এই সামারিটা এবং এইভাবে কীভাবে কোয়েশ্চেন অ্যান্সার করবা সেগুলো আপু সুন্দর মতন স্লাইডে দিয়ে দিয়েছি, সেগুলো দেখে নিতে পারো। এবং যেভাবে বললাম আপু সেভাবে যদি তুমি কোয়েশ্চেনগুলো অ্যান্সার করতে পারো খাতার মধ্যে, আশা করা যায় তোমার মার্কস খুবই একটা ভালো মার্ক পেতে পারবা, ঠিক আছে। সবাই অনেক ভালো থাকো, অনেক সুন্দর করে প্রিপারেশন নাও, আর হাফ ইয়ারলিতে খুবই ভালো একটা এক্সাম দিয়ে আমাদের সাথে রেজাল্ট শেয়ার করো। আল্লাহ হাফেজ।